বাংলাদেশে এখন সেহরির সময় চলছে। যারা আপনারা সেহরি করছেন, তারা হয়তো আম এই সেহরির ফাঁকে, ফাঁকেই আমরা জানি অনেকে হয়তো অনলাইনে আছেন। তারা হয়তো দেখছেন খবরাখবরগুলো। অনেকে হয়তো টিভিও দেখছেন। কারণ আমাদের সবার চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। বাংলাদেশে যেমন সেহরি চলছে, মধ্যপ্রাচ্যের বহু ইসলামিক দেশগুলো আসলে সেই সেহরির মতো কোনো পরিস্থিতি নেই। কারণ ইরানে যেমন উম একেবারেই টানা আমেরিকা এবং ইসরায়েলি আক্রমণ চলছে। কিছুক্ষণ আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আ এই ইরানে হামলার পরে ১ম বারের মতো তিনি হোয়াইট হাউজে আ বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন। সেইখানে তিনি বেশ কিছু পয়েন্ট বলেছেন। তিনি এই তথ্যগুলোও বলেছেন। ১ম এই তিনি বলেছেন যে ইরানে যে কারণে তিনি হামলা চালিয়েছেন তার কাছে মনে হয়েছে একেবারে এটি ইরানের সরকারকে উৎখাতের জন্য একেবারে শেষ এবং মোক্ষম সুযোগ। আর সেই সুযোগটি তিনি কাজে লাগিয়েছেন। তার মানে একটি দেশের সরকারকে উৎখাতের জন্য উম এই মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে যে তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে, সেটি কিন্তু আবারও ডোনাল্ড ট্রাম্প এখন কিছুক্ষণ আগেই পরিষ্কার করে দিয়েছেন। আপনারা যারা এখন টেলিভিশনের সামনে যদি কেউ থাকেন, আপনারা দেখতে পারেন কিছুক্ষণ আগেই লাইভে ছিল প্রোগ্রামটি। এরপরে স্টেট ডিপার্টমেন্ট থেকে ব্রিফিংও করা হয়েছে। এই মিনিট ১০ আগে তারা ব্রিফিং করেছেন, শেষ করেছেন। সেখানেও সাংবাদিকরা প্রশ্ন করেছেন। যিনি সেখানে প্রতিনিধি ছিলেন, মুখপাত্র ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন। কিন্তু ট্রাম্প যে জিনিসগুলো জানিয়েছেন যে আ উম ইরানে যে হামলা করা হয়েছে এবং ইসরায়েল আ উম আ যে হামলা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা করেছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে ইরান যেইসব তাদের ঘাঁটিগুলোতে আবার পাল্টা হামলা করেছে, তারও চিত্র ট্রাম্প তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন অন্যদিকে ইসরায়েল আবার লেবাননেও কিন্তু হামলা শুরু করেছে এবং সেখানে ইতিমধ্যে ৫৮ জন ৫২ জন এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু ঘটেছে। এই চিত্রটিও কিন্তু তিনি বলেছেন। এই মুহূর্তে আপনারা যারা টেলিভিশনের সামনে আছেন তারা দেখতে পারেন যে কতগুলো দেশে পাল্টাপাল্টি বোম্বিং চলছে, আক্রমণ চলছে এবং সেই আক্রমণগুলো গত ২-৩ দিনের চেয়ে যে ভিন্ন ধরনের আরো আধুনিক অস্ত্র যে প্রয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার। তেহরানে রাত রাতের বেলায়ও আবারও আক্রমণ হয়েছে। এখনো আক্রমণ চলছে। এমন একটা পরিস্থিতির মধ্যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পুরো বিশ্বকে অস্থির বানিয়ে তুলল কিংবা পাল্টা ইরান যে সেটির প্রতিবাদ করতে গিয়ে পাল্টা হামলা যে যতগুলো দেশে ছড়িয়ে দিয়েছে এই যুদ্ধটিকে, কেউ কারো চেয়ে আসলে কম যাচ্ছে না। যেসব দেশে যুদ্ধের সরাসরি কোনো প্রভাব নেই, সেই সব দেশেও এর অস্থিরতা কিন্তু ছড়িয়ে পড়েছে। এমনি একটি পর্যায়ে আজকে বাংলাদেশ সময় আজকে বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব এশিয়ার যিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী আছেন, সে পল কাপুর। বহুল আলোচিত। তিনি বাংলাদেশে আসবেন এটি বাংলাদেশের নির্বাচনের আগে থেকেই এক একটু আলোচনা ছিল। তিনি বাংলাদেশে ঢাকায় আজকে আসবেন। এর ঠিক ১ দিন আগে যখন বাংলাদেশ সরকার এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতিটি দিয়েছে, তারা সেই বিবৃতিটি দিয়েছে কিন্তু ইরানের বিরুদ্ধে। ইরান অন্যান্য দেশগুলোতে যে হামলা করছে, সেটির তারা বাংলাদেশ প্রতিবাদ বা নিন্দা জানিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে হামলা চালাচ্ছে এবং তারা যে আক্রমণ করলো, সেই জিনিসটিতে কিন্তু বাংলাদেশ সরকার বলতে পারেনি কিছু। কেন পারেনি? সেটির সঙ্গে হয়তো এই যে পল কাপুর আজকে যে ঢাকায় আসছেন, এর যোগসূত্র অনেকে খুঁজতেই পারেন। আর এই যোগসূত্র আরেকটু আ মানে একটু লম্বা করলে
পাইপের আরেক মাথায় আরেকটি বিষয় জড়িয়ে গেছে যে পল কাপুর আজকে ঢাকায় আসছেন দিল্লি হয়ে। বাংলাদেশ সময় হিসাবে কিংবা ভারতীয় সময় হিসেবে গতকালকে পল কাপুর দিল্লিতে পৌঁছেছেন। সেখানে তিনি বৈঠক করে গতকালকে বৈঠক সেরেছেন, বৈঠক করেছেন। আজকে তিনি ঢাকায় আসবেন। গতকালকে কিন্তু আমার এই লাইভ শোতে এসে ভারতের যে সাংবাদিক গৌতম লাহিড়ী তিনি কিন্তু জানিয়েছিলেন বাংলাদেশের ডিজিএফআই প্রধান তিনি কিন্তু জরুরিভাবেই দিল্লি গেছেন, ভারতে গেছেন। যদিও অফিসিয়ালি তিনি বলেছেন যে সেখানে তিনি চিকিৎসার জন্য গেছেন, কিন্তু গৌতম লাহিড়ী এমন আভাস দিয়েছেন, আপনারা গতকালকে লাইভটি শুনে দেখতে পারেন। তিনি এমন আভাস দিয়েছেন যে চিকিৎসার জন্য গেছেন বললেও সেইখানে যে সরকারি বা প্রশাসনিক কোনো পর্যায়ের কিংবা নিরাপত্তা বিষয়ক কোনো না কোনো বিষয়ে যে আলাপ হবে না এটি নিশ্চিত করে বলা যায় না। তার মানে তিনি সেই ধরনের একটি ধারণা দিয়েছেন যে বাংলাদেশের ডিজিএফআই প্রধান যাওয়ার পেছনে শুধু চিকিৎসা নয় অন্য কিছুও থাকতে পারে। আজকে যখন পল কাপুর দেশে এসে পৌঁছবেন বাংলাদেশে এই আশা নিয়ে এবং দিল্লি সফর নিয়ে এক ধরনের বাংলাদেশের রাজনৈতিক একটা কিন্তু গুঞ্জন বলি, আলোচনা বলি, জল্পনা কল্পনা বলি নির্বাচনের আগে থেকে চলছিল এই কারণে যে বলা হচ্ছিল বাংলাদেশে যে নির্বাচনটি গেল 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে সবার মধ্যে এক ধরনের একটা হাইপ উঠেছিল যে জামাত, স্বাধীনতা বিরোধী জামাত তারা ক্ষমতায় চলে আসবে। কিন্তু এক পর্যায়ে সেটি ভোটের একদিন দুদিন আগে সেই হাইপটি থেমে যায় এবং তখন ভোটের দিনই মূলত নিশ্চিত হয়ে যায় যে না বিএনপি ক্ষমতায় আসছে। বলা হচ্ছে যে এই জামাতের উত্থানটাকে ভোটে অন্ততপক্ষে ক্ষমতায় আসতে না দেয়া এবং বিএনপিকে ক্ষমতায় আনা এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের একটা পরোক্ষ ভূমিকা রয়েছে। এইসব ক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি এখন এই আলোচনাটাও পুরানো হয়ে গেছে। আমি এই কারণে বলছি যে পল কাপুর যখন আজকে আসবেন এর সঙ্গে যুক্ত আছে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেকেই মনে করছেন এবং আপনারা কোনো গণমাধ্যম ভারতীয় এবং অন্যান্য জায়গার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে বুঝবেন যে এক ধরনের গুঞ্জন, আমি কিন্তু শব্দটি বারবার গুঞ্জন বলছি, যে আছে এই পল কাপুর বাংলাদেশে আসার আগে দিল্লিতে কোনো না কোনো প্রক্রিয়ায় আওয়ামী লীগের কারো না কারো সাথে হয়তো এক দফা বৈঠক সেটি হতে পারে ভার্চুয়াল, হতে পারে সরাসরি, কিছু একটা হয়েছে বলে কিন্তু গুঞ্জনটি আছে। এই গুঞ্জনটির পেছনে আরেকটু কারণ আছে যে বাংলাদেশে এই বিএনপি সরকারকে ক্ষমতায় আনার ক্ষেত্রে এক ধরনের আওয়ামী লীগ যেমন নির্বাচনটি তারা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের অংশ না নিতে বলা হয়েছে। দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেমন নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ভোটে যে আওয়ামী লীগেরও একটা সমর্থন বিএনপি পেয়েছে এমনটাই ধরা হয়। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের এক ধরনের মধ্যস্থতার মধ্য দিয়ে হয়তোবা এই বিএনপি সরকার আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞার ইউনূস সরকার দিয়েছে কিংবা যেই বাধাগুলো তৈরি করেছে ইউনূস সরকার সেগুলো কিছুটা হলেও একটু রিয়াত পেতে পারে। অর্থাৎ অনেকেই বলছেন আওয়ামী লীগের জন্য একটা স্পেস তৈরি করার একটা স্পেস তৈরি করার দিকে বিএনপি সরকার যেতে পারে, যেই ক্ষেত্রে হয়তো এই পল কাপুরের আগমনটাও একটি ভূমিকা রাখতে পারে। এই ধারণাটা কিন্তু আমি যে বলছি সেটি শুধুমাত্র নয়, এটি কিন্তু ব্যাপকভাবে আলোচনায় আছে। কারণটা হচ্ছে বাংলাদেশে যেমন সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো ছিল নির্বাচনের পরে সেটি কিন্তু কিছুটা থেমে গেছিল, যদিও গতকালকে কোনো ফেনীর দাগনভূঞাতে সেইখানে একটা মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। এখন পল কাপুর আজকে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন, আরো হয়তো অনেক বৈঠক আছে। এর বাইরেও আমরা জানি যে আরো কিছু বিভিন্ন ধরনের কিছু হিডেন প্রোগ্রাম থাকতেই পারে। এসবের মধ্য দিয়ে আসলে দেখা যাক
বা দেখা যাবে হয়তোবা সংসদ অধিবেশনে বসার আগে বা ঠিক সংসদ অধিবেশনের পরপরই এর একটি প্রভাব কিন্তু বোঝা যাবে। যেহেতু ৭ই মার্চ আছে একটি প্রোগ্রাম আওয়ামী লীগের, ১৭ই মার্চ আছে, ২৬শে মার্চ আছে। এই প্রোগ্রামগুলোতে আওয়ামী লীগ কি মাঠে নামতে পারবে? তারা কি যে কর্মসূচি ঘোষণা করেছে এটি এই ৩ টি দিন উদযাপনের জন্য, সেইখানে যাতে কোনো বাধা বিএনপি অন্ততপক্ষে না দেয়, সেটি কিন্তু অনেকে মনে করছেন। অনেকে এটিও বলছেন, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, যেই শাস্তিগুলো দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও হয়তোবা কিছু ভিন্ন চিত্র দেখা যেতে পারে পল কাপুরের ঢাকা সফরের পর। কারণ পল কাপুর যাওয়ার পরপরই খলিলুর রহমানের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে জয়শঙ্করের আরেকটি উম আ আ মা বৈঠকের কথা রয়েছে। এইসব বৈঠকের মধ্যে প্রতিবারই কিন্তু আওয়ামী লীগের আ একটা প্রশ্ন জড়িয়ে যায়। সেটি কেন যায় এটি আপনারা যারা শুনছেন তারাও বুঝতে পারছেন। যে ভারত বরাবরই চাচ্ছে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনটিতেও তারা চেয়েছে। এখনো তারা চাচ্ছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল আ ক্ষেত্র তৈরি হোক আরকি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে তারা বাইরে রাখতে চাচ্ছেন না। এখন এই জায়গায় দিল্লি হয়ে পল কাপুর আজকে যে ঢাকায় আসছেন, এই ইকুয়েশনটা অনেকে মিলানোর চেষ্টা করছেন যে, এই ক্ষেত্রে পল কাপুর কোনো বার্তা বাংলাদেশ সরকারকে বা তারেক রহমান সরকারকে দিবেন কিনা, উম আ যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরতে পারে। এমনটা কিন্তু আলোচনা বেশ জোরালো আছে। কালকে হয়তো কিছুটা বোঝা যাবে যদি তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, সাংবাদিকরা যদি এই ধরনের কোনো প্রশ্ন করে থাকেন, সেটিও বোঝা যাবে। হয়তোবা প্রকাশ্যে কিছু নাও বলা হতে পারে পলিটিক্যাল ইস্যুতে। তারপরে এটি কিন্তু কালকে তিনি কি বলবেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সাংবাদিকরা কি প্রশ্ন করবেন, এই প্রশ্নগুলো করবেন কিনা সেটিও কিন্তু একটি দেখার ব্যাপার। কারণ আমরা জানি এই সরকারের যারা আছেন বা মিডিয়াও এখন যেভাবে আছে, সেই মিডিয়ার পুরো আচরণগুলো দেখলেও ওই ডক্টর ইউনূস সরকার আর এই তারেক রহমানের সরকারের এই যে ১২-১৪ দিনের এই বয়সী সরকারের খুব একটা কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তেমন পার্থক্য চোখে পড়ছে না। বরং বলাই হচ্ছে বা দেখা যাচ্ছে ডক্টর ইউনূস সরকারেরই এক ধরনের প্রভাব আছে। বাকিটা কালকে কিছুটা হলেও মানে আজকে পল কাপুর যখন সব প্রোগ্রাম শেষ করে যাওয়ার আগে যদি তিনি ব্রিফিং করেন, তখন কিছু উত্তর হয়তো পাওয়া যাবে। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।